যে 53 বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিলেন তারা কখনোই জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা, গণদাবি মানে পূরণ করতে পারেনি, এটা লাগছে কিন্তু। তাহলে বোঝা গেল যে এত কিছু রিসার্চ করার পরে, সব কিছু আলাপ আলোচনা দেখাশোনার পরে ওনারা যে পটভূমিতে লেখলেন, সেখানে তো আমরা সব রাজনৈতিক দল ছিলাম, বিএনপি সহ আমরা ছিলাম, তো সেখানে কিন্তু এইটা যে লেখছে এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। যদি অনেক ব্যর্থতা আছে ঐক্যমত্য কমিশনে, কিন্তু এখানে ব্যর্থতাদের এখানে এই কাজটা ভালো করছে, মুখোশ উন্মোচন করে দিয়ে সবাই। কাজে এই যে সুষ্ঠু ভোট, এই দেশে যেটা জন আকাঙ্ক্ষা ছিল, জাহিদ খানের বিরুদ্ধে কেন আন্দোলন হলো, কেন দেশ স্বাধীন হলো, একমাত্র ভোটাধিকারের জন্য, তো এটা হতে পারলো না। এটা তো শেখ মুজিব যেই গণতন্ত্রের নামে এত আন্দোলন করলো, রক্ত দিল, জীবন দিল, আমার মা বোনেরা ই করলো, নির্যাতিত হইলেন, কিন্তু তারপরে কী করলেন, এককভাবে এই গণতন্ত্র গলাটি হত্যা করেছে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটা বাকশাল কায়েম করছেন। কাজে এখান থেকে যে সূত্রটা, এরপরে দেখেন আপনি যারা ক্ষমতায় আসলো পরে, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব উনি কীভাবে দল করলেন? উনি তো জনদল না, এটা হল ক্যান্টনমেন্টের দল। ওখান থেকে রাষ্ট্রীয় টাকা খরচ করে উনি কাকে কাকে দরকার আছে, কারা কারা কী, কোথায় রাজাকার, কোথায় আলবদর, কোথায় কি কমিউনিস্ট, সব নিয়ে উনি একটা দল করলেন রাষ্ট্রের টাকায়। এই জন্যে ওনারা তো ক্ষমতা গেছেই করলেও রাষ্ট্রের টাকা খরচ করিয়া ক্ষমতা থেকেই উনি দল করছেন। আর অন্য দলগুলো কি করে, তার মাধ্যমে তো বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল, এটাও তো বলা হয়। বহুদলীয় গণতন্ত্রটা কি, বহুদলীয় কি, বহুদলীয় আছে। খালেদা জিয়া যখন এককভাবে একটা নির্বাচন করে, যা কেউ না করলে আমি করবো, 96 সালে করলো না, তাই এটা গণতন্ত্র হইল? কেউ না করলে আমি করবো। তাই যারা শেখ মুজিব গণতন্ত্রের জন্য আন্দোলন করলো, সেই গলাটি হত্যা করলো। জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, খালেদা জিয়া এটাকে কবর রচনা করে দেন, এককভাবে 15 দিনের জন্য নির্বাচনটা করলেন। তাহলে বোঝা গেল কি, আমরা এই যে রাজনীতির দুর্বৃত্তায়ন, ভোট ডাকাতি, ক্ষমতার জন্য যে কোনোভাবে এনি হাউ ক্ষমতায় যাওয়া, আপনি দেখেন কি একটা আগুন লাগাই দিল বাংলাদেশের মধ্যে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তারেক জিয়া, উনি জনাব তারেক জিয়া সাহেব ওখানে ঘোষণা করলেন কিছু প্রার্থীর নাম, 236 জন, তারেক জিয়া সাহেব করছেন। রাস্তাঘাটে আগুন, ভাঙচুর, দলীয় প্রার্থীর হামলা, তার সাথে একটা কী কয় পেশাদার একটা সন্ত্রাসী তার পিছনে ঘরে, তাকে মারি ফেললো, আগুন দিল, বাস পড়লো, বাস পড়াই সেখানে ড্রাইভারকে হত্যা করলো। কেন? তা কিসের জন্য ক্ষমতা? এই ক্ষমতাটা কিসের জন্য? এটা আপনি বলতে পারেন যে নির্বাচনটা কেমনে হবে? 95% এই সব সন্ত্রাসীদের ধরতে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছেন? এই যে অস্ত্রগুলো লুট হয়ে গেল বিভিন্ন জেল থেকে, এগুলো কি উনি উদ্ধার করতে পারছেন? আপনি কি এখন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কি বলবেন? নির্বাচনের সুষ্ঠু তৈরি হয়ে গেছে, আপনি কি অস্বীকার করেন? এটা ওনার বক্তব্য, এরা কখন কি বলে, হ্যাঁ, তার কোনো কি বলে কোনো বাস্তবতা নেই। উনি বললেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে এখানে সরাসরি আমরা জড়িত নই, এটা ছাত্ররা করছেন, উনি জড়িত না। তো ওনারা জড়িত না, আবার বললেন 422 জন লোক মারা গেল তারা। আচ্ছা, 422 জন মারা গেল, তা আবার বলেন সরাসরি এর সাথে আমরা জড়িত না। তো এই কথা কেন বললেন? ওনার কথা কি ওই কথা আর এই কথা কি? ব্যাপারটা এমন কিনা যে তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করার চেষ্টা করছে, আপনারা সেখানে ঝামেলা পাকাচ্ছেন। এটা সুষ্ঠু করছে ওনারাই তো। এই যে আভ্যন্তরীণ ওনাদের বিরোধ, বিবাদ, এবং এখন দেখেন ওই যে আপনার কি বলে 37 জন না কতজন এই যে জায়গাদেরকে তাদের দর্শঙ্গী ছিল, সেইটা ঘোষণা করতেছে না। ওখানে বিপুল তারা বিদ্রোহ করতেছে, এক দলের বিরুদ্ধে আরেক দল এই করতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু গেছে। আমি পরিষ্কার বলি, এই তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরির পেছনে আপনারাও তো দায়ী আছেন। আমরা কেন দায়ী? আমরা কি জন্য দায়ী? আমরা কি জন্য দায়ী? আপনারা কি নির্বাচনের ট্রেনে উঠেছেন কিনা? নির্বাচনের ট্রেনে যাত্রা তো নির্বাচনের নামে নাটক করা, প্রহসন করা, জনগণের ভোটাধিকার হরণ করা, এটা চরম বিরোধী আমরা। তার মানে আপনি কি নির্বাচনে অংশ নেবেন না? অবশ্যই নেব, কিন্তু ফ্রি ফেয়ার নির্বাচন না হলে, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, সাক্ষাৎকারে বলছি যে আপনি যদি এইবারটা ফ্রি নির্বাচন দিতে না পারেন, তাহলে গণ অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে, তখন আপনার বিরুদ্ধে একটা গণ বিপ্লবের সূচনা হবে, এবং সব কিছু এই যে প্রসারিত রাজনৈতিক আবর্জনা, জঙ্গল আবর্জনা, এগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। তার মানে কি আগে থেকে আপনারা পরিকল্পনা নিয়েছেন নির্বাচন বানচাল করবেন? কেন বানচাল করব? বানচালের কথা এটা বলেন কেন আপনি? কোন জায়গায় কে বলছে বানচাল করবেন? এটা আপনি বলেন কেন? এটা হলো বিএনপির কথা, এইটা হলো বিএনপির কথা, এইটা হলো বিএনপির কথা, আর এইটা বিএনপিকে শিখিয়ে দিতেছে। আচ্ছা, হ্যাঁ, আসবো আপনার কাছে। কাজে এইটা আমরা কোনোদিন বলছি আমরা নির্বাচন আমরা ফ্রি ফেয়ার নির্বাচন, আমরা কথাটা একটু শুনেন, ফ্রি ফেয়ার নির্বাচন চাই। বলেন, প্রশ্ন নির্বাচনের ট্রেনে তো নিশ্চয়ই আপনারা উঠেছেন, যাবেন নির্বাচন ট্রেনে। হ্যাঁ,
সেক্ষেত্রে আপনার আবার আন্দোলনও আছে, আন্দোলন সেটাই আছে, বলছি। আন্দোলন আমরা মনে করি তারপর তো একটা বিপরীত একদিনে বৈপরীত্য দেখেন না আপনি? একদিনে ভোট আর গণভোট এইটা বিশ্বে কোথাও কখনো ঘটে নাই। এইটা কেন চায়? এই ভোটটা কিসের ভিত্তিতে হবে? গণভোট হলে পরে তখন জুলাই সনদটা স্বীকৃতি পায়, জনগণের একটা স্বীকৃতি আসে। সেটা ছাড়া আপনি কিসের ভিত্তিতে ভোটটা করবেন? আপনি কিসের ভিত্তিতে করবেন? এটা করবেন কি? এই যেটা, এটাও তো একটা ষড়যন্ত্র অংশ, যে একদিনে ভোট এবং গণভোট এরা ষড়যন্ত্র অংশ। সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন বানচাল করার জন্য এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ভারতের একটা কলাকৌশল, ভারতের একটা প্রেসক্রিপশন। এইটা বিএনপি বাস্তবায়ন করতেছে। আগে আওয়ামী লীগ পারে নাই, এখন এই যে ফখরুল ইসলাম আগে কি আগে কি বলছে, যে আওয়ামী লীগের গায়ে একটা টোকা লাগতে পারবে না, এবং আওয়ামী লীগ বলছে মামলা সব প্রত্যাহার করবো আমরা। উনি বিবৃতি দিয়েছেন, উনি কি বিবৃতি দিয়েছেন? ওনার ফেসবুকে ওনার কথা আছে না, কণ্ঠ আছে না, কি বিবৃতি? এটাও তো একটা মিথ্যা, এটাও তো একটা মিথ্যা বলছেন। আসবে একটু, আমি যদি সেই সব কথাগুলো মিথ্যা কিনা একটু যেতে চাই মুস্তাফা কামালের কাছে। মুস্তাফা কামাল, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিন্তু আমরা দেখলাম বিএনপি যে 237-এর যে মনোনয়ন, সেই মনোনয়নকে ঘিরে দেখলাম বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা, আহতের ঘটনা, যেটা আমি তো রিপোর্ট নিয়ে বলছি, কিন্তু তিনি বলছেন যে আসলে এখন তো বলছেন এখন ভাই, তিনি বলছেন যে আসলে এই মনোনয়ন নিয়ে যথেষ্ট সংঘর্ষ হয়েছে, কিন্তু তিনি আবার আজকে বলছেন নির্বাচনী পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনি কি মনে করেন আসলে নির্বাচনী পরিবেশ কি সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে? নিজস্ব মনে করার মতো অবস্থা নেই, অথবা নিজস্ব কিছু মনে করা সঠিক হবে না, কিন্তু গণমাধ্যম কর্মী হিসাবে আমি এখানে দু একটা তথ্য শুধু যোগ করতে পারি। এখন ভাইদের সাথে বিএনপির ইদানিং সম্পর্কটা ভালো যাচ্ছে না, এটা পরিষ্কার, এটা তথ্য, অভিযোগ না। নাম্বার 2, সুষ্ঠু শব্দটা আপেক্ষিক। কেন ভালো যাচ্ছে না? কি কি কোনো আসন সমঝোতার কারণে? তাদের সাথেও তো বসছিলেন, মূল ফেরকা ওখানেই, তাদের সাথে কখনো আসন ভাঙা কোনো কথা হয় না, বসছিলেন না, আসন নিয়ে কোনোদিন কথা হয় না। আসন নিয়ে বলি নাই, আমরা বলছি শুনে আপনাদের সাথে বসতে গিয়েছিল, অনেকবার বসে আমরা বলছি আসন আমাদের কাছে চাই না, আমরা আসন দিতে কে? এটা আমরা আসন দেবেন কে? একটা কথা আমরা নিশ্চয়তা চাই, আপনারা কখনো আওয়ামী লীগ হবেন না, আপনাদের বুদ্ধি আমাদের আবার আন্দোলন রাজপথে নামতে হবে না, এইটা নিশ্চয়তা চাই। তো এখন ভাই বিএনপি বিষয়ে যে কথাগুলো বলেছেন, ওগুলো বিএনপির কেউ দায়িত্ব নিয়ে হয়তো জবাব দেবেন, আমি ওই দিকেও যাব না, কিন্তু এখানে একটা তথ্য যোগ করতে চাই। শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে কোনো সামরিক শাসক কোনো দেশকে গণতন্ত্র দিয়েছেন, সেটার উদাহরণ বাংলাদেশে, সেটা জিয়াউর রহমান করেছেন। তিনি এসেছেন সামরিক শাসক হিসেবে, আবার সামরিক ফরমানে দেশকে গণতন্ত্রায়িত করেছেন। তিনি তো অভিযোগ করছেন যে রাষ্ট্রের টাকা খরচ করে এই কাজগুলো করেছেন। টাকা এখন হয়তো রাষ্ট্রের করছেন, যিনি রাষ্ট্রীয় ব্যক্তি তারা কে কোত্থেকে কি টাকা খরচ করেন। এখন যে নির্বাচন হবে এই টাকাও তো রাষ্ট্রের যাবে, এখন ভাইয়ের কাছ থেকে যাবে না, আমার কাছ থেকেও যাবে না, আপনার থেকেও নেবে না, এগুলো তর্কের বিষয় নয়। সুষ্ঠু বিষয়টা আপেক্ষিক বলছি এই কারণে, যখন আপনার মন মতো হবে তখন এটা বড় সুষ্ঠু, আবার যখন আমার মন মতো হবে তখন আমার কাছে সুষ্ঠু। যেমন 2014, 18, 24 অথবা 8 সহই ধরেন, প্রত্যেকটা তো সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের কাছে, ভীষণ সুষ্ঠু, ভীষণ সুষ্ঠু। কেমন সুষ্ঠু? যে আমাদের এগুলো বিদেশেও রপ্তানি করা যাবে। আমাদের যে সিইসিরা আছেন, যে 2-1 এখন জেলে আছেন, 2-1 মরে গেছেন, আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা, তারা 2-1 বলছিলেন যে তারা প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নির্বাচনী প্রশিক্ষণ দিতে পারবেন। এটা যুক্তরাষ্ট্রকে একবারে ইন্ডিকেট করে বলেছে যে এত সুন্দর নির্বাচন তারা করেছেন। তো কিন্তু গড় পড়তে আমরা কি দেখি বা আমরা কি ভাবি? এখন ভাই যথার্থ বলেছেন, মন্দের ভালো বলে অথবা কোর্ট করার মতো বাংলাদেশে আমরা 91 নির্বাচনটারে একটু আমলে রাখি, যে এখানে মন্দের মাত্রা কম। তো সেই ব্যাখ্যায় না গিয়ে এরপর থেকে কিন্তু দেখেন 91-তে যে নির্বাচনটা হলো, তথ্যের প্রয়োজনে বলতে হয়, বিচারপতি রৌফ ছিলেন প্রধান উপদেষ্টা, তিনি 300 আসনে চমৎকার নির্বাচন করেছেন, 300টা আসনে। কিন্তু যেই মাত্র ওই তিনিই ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, বিএনপি ক্ষমতায় আসলো, তখন 2টো উপনির্বাচন হয়েছিল, ওই 2টা ওনার অধীনে হয়েছে, একটা মাগুরা একটা মিরপুর। ওই ভদ্রলোক কেঁদেছেন ঝরঝর করে, যে আমি 300টা নির্বাচন এত সুন্দর করে তুলে আনতে পারলাম, আর মাত্র 2টা উপনির্বাচন পারলাম না। এটার হেতুটা কোথায়? হেতুটা হচ্ছে রাজনৈতিক সরকারগুলোর অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, হতে পারে না, সেটা বাংলাদেশে তিনি কেঁদে কেঁদে প্রমাণ করে গেছেন। একটা আফসোস নিয়ে কিন্তু এই ভদ্রলোক গেছেন, বদনাম নিয়েও গেছেন। এই গেল একদিক।
আর যেটা আপনি নির্বাচনের ট্রেনের কথা বলছেন, ওই ট্রেন কিন্তু যথারীতি ছেড়ে দিয়েছে। ওই ট্রেনে এখনো মাঝে মধ্যে একটু চেইন টানা হয়, চেইন টানলে কিন্তু একটু জরিমানা দিতে হয়। নির্বাচনের ট্রেনে সবাই তো উঠেছেন, এটা তো উঠে গেছেন সবাই, কেউ যদি বলেন যে আমি উঠি নাই সেটা ভুল বলা হবে। তো এরপরও মাঝে মধ্যে চেইন টানার কিন্তু একটা সিস্টেম আছে, চলতি পথে ট্রেনের চেইন টানা, ওই চেইন টানতে গেলে একটু জরিমানা দিতে হয় বা একটু কাফফারা দিতে হয়। তখন সামনে এই কাফফারা কে দিবে, এই চেইন টানার মধ্যে আমরা কিন্তু হরেক কিসিম দেখছি। বিএনপি মহাসচিব মাত্র কয়েকদিন আগেও বলেছেন ডক্টর ইউনূসের মধ্যে তিনি জিয়াউর রহমানের ছায়া দেখেন। অল্প কিছুদিনের মধ্যে তিনি আর এই ছায়া দেখেন না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তাদের প্রচুর অভিযোগ। আবার কিছুদিনের মধ্যে দেখা গেল জামাত, এটা কখন দেখেছে জিয়া রহমানের ছবি? উনি একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলেছেন, লন্ডন বৈঠকের পরে যেখানেই বলুন, কিন্তু এর আগে তারা বলেছে সরকার নিরপেক্ষ না। না, এই কিছুদিন আগেও ছায়া দেখেছেন, সেটা বলছি। ওখানে লন্ডন বৈঠকের পর ছায়া দেখা না দেখা যার যার চোখ অনুযায়ী। কিছুদিন মধ্যে ওই ছায়া আর দেখেন না। দেখা গেল যে বলা হলো যে ডক্টর ইউনূস জামাতের দিকে হেলে গেছেন। জামাত বলল পরদিন যে না, ডক্টর ইউনূস বিএনপির দিকে হেলে গেছেন। এই যে হেলে আর দুলে সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা। এগুলো কিন্তু এক ধরনের নির্বাচনের ওই ট্রেনের চেইন টানা। এখন সর্বশেষ দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে দুটাকে আমি গণমাধ্যমের কর্মী হিসেবে বা গণমাধ্যমের জায়গা থেকে খুব ভাইটাল মনে করব। একটা হচ্ছে, আগে ভাষা ভাষা ছিল কথাগুলো, প্রধান উপদেষ্টা গত সপ্তাহে 21শে নভেম্বর 21 তারিখে তিনি স্পষ্ট করে বলেছেন একটা কথা, যে আগামী নির্বাচনটাকে সুস্থ, সুষ্ঠু, সুন্দর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা তিনি চান। একদম পরিষ্কার মেদহীন কথাবার্তা। এর আগেও এই লাইনের কথা এসেছে, কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্টভাবে নয়। তার দুদিন পরে সেনাপ্রধানও আবার বলেছেন যেটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সহযোগিতার জন্য প্রস্তুত। এই দুইটা কিন্তু আমার অবস্থান থেকে, অর্থাৎ গণমাধ্যমের অবস্থান থেকে অত্যন্ত দামি মেসেজ। এরপরে কিন্তু নির্বাচন নিয়ে কারো আর কোনো একটা সংশয় থাকার কথা নয়। এখন ভাই যেগুলো বলছেন এগুলো দরকার আছে, চাপে রাখা দরকার আছে। একেবারে ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়া উচিত না, তারপরও চাপে রাখা। গণমাধ্যম কর্মী হিসেবে সুষ্ঠু পরিবেশটা কতটুকু দেখছেন? আমার প্রশ্নই যায়। এটা হচ্ছে তারা যদি মনে করার উপর, তাদের মনে বিএনপিরও মনে করার বিষয় আছে, অপোজিট যারা মনে করছে তারা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, আজকে মনে করছে, আগামীকাল করে কিনা একটু অপেক্ষা করেন না। তারাও আজকে যেটা বলছেন আগামীকাল তারা ওটা বলবেন কিনা অপেক্ষা করতে হবে। যেহেতু গণমাধ্যমে কাজ করি আমরা, এখানে একটু যোগ করে শেষ করে ফেলি। যখনই তাদের মধ্যে একটা মিলমিশ হয়ে যাবে, অথবা বোঝাপড়া হয়ে যাবে, অথবা সমঝোতা হয়ে যাবে, অথবা মহব্বত রিমেক হবে, দেখবেন কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, কারোর মধ্যে কোনো বিরোধ থাকবে না। আশরাফ আলী আকন ভাই, যদি মোস্তফা কামাল ভাইয়ের প্রশ্নটা যদি একটু আপনি কথাগুলো যদি শুনেন, আসলে কি মিলমিশ হওয়ার সুযোগ আছে বিএনপির সাথে আপনাদের? অর্থাৎ যদি বলে সমঝোতা, যেটা বলা হয় নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতা, এই বিষয়গুলো কি হওয়ার সম্ভাবনা কত? নির্বাচনী সমঝোতা তো আমরা একটা দল, নির্বাচনী সমঝোতার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একই প্ল্যাটফর্মে আসছি আর কি, আন্দোলন সংগ্রাম একই সাথে করতেছি। সেখানে পরিষ্কার কথা, এই জুলাই অভ্যুত্থানের মূল চেতনা যেটা, সেটা ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন এবং গণভোটও আছে। গণভোট ওই নির্বাচনের সাথে গণভোট, এটা আমরা বলছি জুলাই সনদ এটা। কিন্তু এই যে সংস্কার ছাড়াই ইউনূস সাহেব 8 তারিখ, অভ্যুত্থানগুলো 5 তারিখ, 7 তারিখেই বিএনপি বললো আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। মানে কি, আগের দুইটা কই গেল, বিচারটা কই গেল, সংস্কারটা কোথায় গেল? ওনারা প্রথমে নির্বাচন, মানে আওয়ামী লীগ উঠে গেলে এই চেয়ারটা উঠে গেলে এই চেয়ারটা আমার বসতে হবে এখানে। হ্যাঁ, আওয়ামী লীগ সব কিছু লুটপাট করেছেন, দেশের সম্পদ সবই করেছেন, শিল্প কারখানা, এখন আমার করতে হবে ওখানে বসে। আর ওখানে না বসলে এই লুটপাট ভালোভাবে করা যায় না, দুর্নীতি ভালোভাবে করা যায় না। আমি পরিষ্কার চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে একজন বিজ্ঞ সাংবাদিক আছেন, পরিষ্কার বলি, স্বাধীনতার পরে যে দল যখন ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী, এমপি, নেতা, কর্মীরা 90% দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। কাজে এখানে ওই চেয়ারটা আমার বসায় এনিহাও বসাই লাগবে। আইলে উনি তো কোনোদিন বলেন আগে সংস্কার করেন, আগে ওদের বিচার করেন, যারা এত কিছু করলো, হাজার হাজার ছেলেদের হত্যা করলো, হাজার হাজার ছেলেদের পঙ্গু বানাইলো, সেই তাদের তো উনি আয়না করে নিল, খুন করলো। এই ব্যাপারে তো বিএনপি কোনো কথা বলো না। আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, মানে কি, তার মোটিভটা কি, তার উদ্দেশ্যটা কি, চাই কি? কাজে আমরা যেন তেনভাবে একটা নির্বাচন করে কেউ ক্ষমতায় যাবে আর লুটপাট করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, টাকা পাচার করবে, এইটা আমরা আর করতে দেবো না। এটা কি আর কেউ কোনো পার্টি করে না? না, যারা ক্ষমতা ছিল তারাই করছে, এখন কোনো দল করে না।
না এখন যারা সব তো দেখেনি, আপনার পত্রিকায় লেখেন না, আপনার টেলিভিশনে প্রচার করেন না, কারা কারা করে দেখেন না, কারা মানুষকে হত্যা করলো, আইয়ামে জাহিলিয়াতকে হত্যা শেষ করলো, আওয়ামী লীগ একটা করলো, লগি বৈঠার আন্দোলনে একটা ছেলেকে পল্টনে জমা হত্যা করলো, আর বিএনপি করলো কি ওই মিটফোর্ডের ওইখানে যে ছেলেটাকে পাথর নির্মমভাবে হত্যা করলো। সে দুইটাই কিন্তু বিএনপি, যারা মারলো সেই বিএনপি, যারা মারলো তারাও বিএনপি। কেন কি ভাগ বাটোয়ারা, এই ক্ষমতাটা হলো ভাগ বাটোয়ারা। এবার একটা প্রশ্ন আসে, ভাগ বাটোয়ারার কথা যখন এসছে, বিএনপির পক্ষ থেকে যে ইসলামী আন্দোলনকে কোনো ভাগ বাটোয়ারার বিষয়ে যদি বলে আপনাদেরকে এতটা আসন দেব, আপনারা কি রাজি হবে? আমি তো প্রথম সূচনাই বলছি, আসনে ওনরা আসন দিতে কে, ওনারা কি ক্ষমতায় যাবে? এই এই ইঙ্গিত আপনি কিভাবে দেয়, ওরা কিভাবে বললো? দেশের মানুষ তো মনে করে তারা ক্ষমতায় যাবে। কোন মানুষ মনে করে? আমি চলেন ডাটা নিই, এই এনে 3 জন লোক আছে, একটু আধা ঘন্টা 1 ঘন্টা ডাটা নেই, দেখি রিক্সাওয়ালা ব্যানালাকে জিজ্ঞেস করি কারা ক্ষমতায় যাবে, তারা বলে দেবে। শুয়ে তো স্বপ্ন সুখ দেখলে হবে না। জরিপ, বিভিন্ন জরিপ তো তারা আগে, এগুলো ফেক নিউজ, ফেক জরিপ, এগুলো বাস্তব জরিপ না, এগুলো মিথ্যা, টাকা পয়সা দিয়ে এগুলো জরিপ করায়। আগামী নির্বাচনে বিএনপি তাহলে আসছে না, এটা জনগণ বলে দেবে। কিন্তু ওনারা যেভাবে বলতেছেন, ওনরা আসন দিতে কে? ওনরা কে? আমরাও আন্দোলন করছি, ওনরাও করছি, ওনরা দিতে কে? এই কথাটাই তো মারাত্মক। এবং ওনারা নিজেরা বড় দল কয়েকবার ক্ষমতায় এসছেন, তা আসতে পারে, সে কিভাবে ক্ষমতায় এসে একক নির্বাচন করেছে 15 দিনের জন্য, এটাও তো একটা ক্ষমতার অংশ, এই তার পার্ট। 15 দিনের যে নির্বাচনটা, এটাও তো তাদের একটা রেজিম। কাজে এইটা আপনি কি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের রেজিম আর বিএনপি রেজিম একই? কার্যকলাপ তো একই। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করছে, ওরাও তো 15 দিনের জন্য একটা নির্বাচন, এটা কি গণতন্ত্র হত্যা না? এটা আপনি কি মনে করেন? এটা গণতন্ত্র হত্যা না? কেউ করে না, আমি করবো। এই যে ঘটনাটা, এটা আপনি কি মনে করেন? একই তো রেজিম। এখন যে শুরু করছে আওয়ামী লীগ, যা শুরু করছিল এরা কিন্তু নির্বাচনের আগে তাই শুরু করছে। এরা কিন্তু আপনাদের দলের আমি যেটা বলেছেন এটাই সত্য, যে নৌকা ধানের শীষ এক সাপের 2 বিষ কথাটা কি আপনি 2 সাপের 1 বিষ এই বিষয়টাকে আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন? এইটা হলো আমাদের বহুত আগের পুরানো একজন শিল্পী ছিল, উনি ইন্তেকাল করেছেন, ওনার একটা গান ছিল, এইটা ছিল 2008 সালের গান। সেইটা এখন পুরানো হয়ে গেছে, এখন এই গানটা বাজিয়েছে। কারণ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি। আচ্ছা বলেন, আদমজি জুট মিল্লা বন্ধ হলো কার আমলে? এটা বলেন আপনি। যেখানে বাংলাদেশটা গর্ব ছিল আদমজি, বিশ্বের সবচেয়ে বড় পাটকল কোনটা? আদমজি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে উঠবেন তিনি। তার জন্য বাড়িটা তৈরি করা হচ্ছে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, যে তারা কখন ফিরবেন। বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা মনে তারেক রহমান ফিরলে হয়তো পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ পাল্টে যেতে পারে। আসছেন না কেন, কি মনে হয়? যেহেতু তিনি এখন পর্যন্ত আসেননি, অতএব আসছেন না কেন এই প্রশ্ন থাকাই স্বাভাবিক। আবার এই প্রশ্ন না থাকা উচিত এই কারণে যে তিনি এই দেশেরই মানুষ, এই দেশেই তো তিনি আসবেন, তাহলে আসতে দেরি হচ্ছে কেন? এই জবাবটা সুনির্দিষ্টভাবে দিতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে। কিন্তু বিএনপির নেতৃত্ব, আপনাকে নিশ্চয়ই জানা আছে, বিভিন্ন সময় নেতারা বলেন আসছেন, এই এসে যাচ্ছেন। যেমন কিছুদিন আগে সালাউদ্দিন সাহেব গিয়েছেন, তিনি এসে বলেন যে শিগগিরই আসছেন। তো শিগগিরই কাকে বলে? ওই বলছে তুমি 1 সেকেন্ড দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে। কয় দিনে শিগগির হয়, কয় মাসে হয়, এগুলো আপেক্ষিক বিষয়, যার কাছে যেটা মনে হয়। আর রাজনীতিবিদদের জন্য কিছু শব্দ আছে, অভিধানে যাই থাক, আপনি আমি গণমাধ্যমে এসব অর্থ যাই লিখি, তারা যখন বলেন শিগগির, অবিলম্বে, অনতিবিলম্বে, সহসা, এ ধরনের অনেক শব্দ আছে, তাদের খাতায় যখন এই শব্দগুলো যাবে, তাদের হাতে যখন পড়বে, এগুলোর অর্থ আরেকটা হয়ে যায়। অর্থাৎ তারা যেটা বলেন এটাই শুদ্ধ। যদি ধরেন কথার কথা উনি 1 সপ্তাহ পরে আসেন, এটার অর্থ হয়ে যাবে যে শিগগির অর্থ এটাই বলছিলাম, আর 1 মাস পরে আসলে যে এটাই অর্থ হচ্ছে বলছিলাম যে অবিলম্বে আসবে। তাদের কাছে ব্যাখ্যা থাকে। তো আমরা, যেহেতু তিনি এখনো দেশে আসেননি, এটা হচ্ছে বাস্তবতা। এত বড় একজন দলের নেতা দেশে আসবেন, এটা একটা প্রস্তুতির বিষয় আছে। এটা হচ্ছে আমি আমার অবস্থান থেকে বলছি। আমি যখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই, তবু 2-4 দিনের প্রস্তুতি আমাদের লাগে। আর তারেক রহমান একটি দলের এখন এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধান, ফাংশনালি প্রধান। খালেদা জিয়াও বড় না, মোটেই নয়, ভারপ্রাপ্ত, অতএব বড় নয়, কিন্তু ফাংশনালি তিনি প্রচুর কাজ করছেন দলের জন্য। বাইরে থেকে একটা দল এইভাবে পরিচালনা করা, এটা কিন্তু একটা রেকর্ড তৈরি তিনি করেছেন। আপনার বা অন্য কারো বা আমার পছন্দ হোক বা না হোক, এটা ওই দেশের রাজনীতির ইতিহাসে লেখা থাকবে যে এত বড় একটা দল তিনি সেখান থেকে চালাচ্ছেন।
এখন চালাতে গিয়ে মাঝে মধ্যে হয়তো ভুল ত্রুটি হচ্ছে, সেগুলোও ঘটনা অস্বীকার করার মতো নয়। কিন্তু এও সত্য, তিনি আসার পর রাজনৈতিক পরিস্থিতি বা চিত্র বা মাঠের চিত্র কিন্তু বদলে যাবে। বলছি এ কারণে, নির্বাচনের সময় সামান্য কথা নিয়েও কিন্তু যে কোনো সিনারি তৈরি হয়ে যায়। নির্বাচনের বিষয়টা এরকমের। আমাদের আকন বাইরে এখন মাঠে যেগুলো কাঁপাচ্ছেন, তারা দল তুলনামূলক ছোট, কার চেয়ে ছোট, বিএনপির চেয়ে ছোট। এখন আপনি আবার বলবেন ছোট বললেন কেন, বড়ই বলেন। তো ঠিক আছে, বড়ই বলে দিলাম, রুল নম্বর আগে এনে দিলাম। বাস্তবতা হচ্ছে বিএনপির মতো বিশাল একটা দলের ঘাম ছুটাইয়ে ফেলতে পারছেন ওনারা, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 8-9 মাস আগেই দলের নেতাকর্মীদেরকে বলেছিলেন যে সামনের নির্বাচনটা বড় কঠিন হবে, সামনের পরিবেশও বড় চ্যালেঞ্জিং হবে। বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেটার অর্থ ওই সময় ওইভাবে টের পান নাই, যে আমাদের আবার ঘাম ছুটাবে কে, আমাদেরকে আবার চ্যালেঞ্জে ফেলবে কে, চারদিকে তো আমরা আর আমরাই। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, আপনার সাথে যদি 10 জন লোকের দেখা হয়, গুনলে দেখেন যে ওখানে 11 জনে আওয়ামী লীগ। এখন আপনি প্রশ্ন করবেন আরেকজন আসলো কোত্থেকে, ওইটা আপনি নিজে, কারণ আলামত দেখে আপনারা আওয়ামী লীগ হওয়া ছাড়া উপায় নাই। তাহলে 10 জনের সাথে ধাক্কা খাইলে 11 জন হয়ে যায় আওয়ামী লীগ। তো এখন হয়তো বাস্তবতা ওই জায়গা নাই, কিন্তু 5 জনের সাথে দেখা হইলে 6 জন বিএনপি পাওয়া যায় এখন। এটা কি রাস্তায় বলেন, আর আপনার সেগুন বাগিচায় বলেন, আর সচিবালয়ে যান, অথবা অন্য অন্য কোনো জায়গায় যান, শুধু বিএনপি আর বিএনপি। তো এই বিএনপি কারা? এগুলো তো বিএনপির জন্য চ্যালেঞ্জ। ইসলামী আন্দোলন অথবা জামাতে ইসলাম বা আরো ছোটখাটো দল যারা আছে, তাহলে তারা আসলে এখন ভাইরা যেটা বলে নিয়মিত না কেন আওয়ামী লীগ বিএনপির একই অবস্থা, আসলে কি তাই? বিষয়টা এরকম, প্রেশার তৈরি করছেন তারা। প্রেশার তৈরিতে তো তারা না সফল আমরা হচ্ছে। দেখেছি আওয়ামী লীগের সময় আপনি বলেন 10 জনের জায়গায় 11 জন আওয়ামী লীগ, কিন্তু এখন শেখ হাসিনার রায় পরিচালনা করবার জন্য একজন আইনজীবী পাওয়া যায় না। যে মামলার রায় হয়ে গেল, জেরাই খান পান্না তিনি ট্রেন মিস করেছেন, আপিল করেছেন, যে সময় সে সময় রাষ্ট্রপক্ষ একজন আইনজীবী নিয়োগ দিয়ে দিয়েছিলেন, কিন্তু আবেদন করার কারণে সেই আবেদন গ্রহণ হয়নি। কিন্তু ওই সময় যে বললেন 10 জনে যে 11 জন, ঠিক একই ঘটনা দেখলাম আমরা বেগম খালেদা জিয়াকে মিছিল করে করে আমরা দেখেছি কারাগারে দিয়ে আসতে। তখন এবং আমার এখানে মানে অনেকটা দুঃখ করে বলেছেন বিএনপির এক নেত্রী, তিনি বলেছেন যে ওই যখন ওনাকে কি বলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তখন 150 থেকে 200 মানুষ ছিল। আমি তাকে বললাম যে লক্ষ লক্ষ মানুষ তো, উনি যখন লন্ডন থেকে ফিরে আসলেন চিকিৎসা নিয়ে, তখন তো লক্ষ লক্ষ মানুষ দেখেছে। তাহলে তখন তিনি বললেন যে আসলে সবাইকে আসলে সেই বসন্তের কোকিল কিনা, সেই দিক থেকে তারা বিবেচনা করছেন কিনা যে আসলে আওয়ামী লীগ বিএনপি একই রকম। তাদের জায়গায় তারা অত্যন্ত সঠিক। উনি বলছেন 2 দলের কথা, সেটা মূলত আমাদের একটি বাম সংগঠন ছিল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, ব্র্যাকেটে মাহবুব ছিল। এটা ওনার একটা নিজস্ব ছড়া ছিল। সেটা ছিল এরকম: নৌকা লাঙ্গল পাল্লা শীষ। অর্থাৎ কয়টা বললেন? নৌকা লাঙ্গল পাল্লা শীষ, সব সাপের একই বিষ। তো তারা এটার একটু রিমেক করে 2 দলের কাছে নিয়ে আসছে। হ্যাঁ, বাকি 2টারে হয়তো নাজাদ দিয়ে দিচ্ছেন বা সরাইয়া নিচ্ছেন। তো এগুলো আছে, প্রেশার থাকুক, প্রেশারে রাখার দরকার আছে। এরপরও একটু তফাৎ কিন্তু আছে বিএনপির সাথে আওয়ামী লীগের। আমি মনে প্রশ্ন থেকে সরে গেছি, তারেক রহমান কি কোনো জটিলতার কারণে আসছেন না? কিছু জটিলতা অবশ্যই আছে, নইলে উনি আসছেন না কেন? আমি তো যারা বিএনপির জন্য উন্মুখ হয়ে আছে তারা তো চান উনি আগামীকাল সকালে চলে আসুক, দুপুরের মধ্যে তারা ওনার সাথে দেখা হবে, বিকালের মধ্যে চা নাস্তা খাবে। তারা তো এরকম প্রত্যাশা থাকবেই, বড় দলের বড় নেতা। কিন্তু একটা তফাৎ আছে, আপনার প্রশ্ন দৃষ্টি বলতে হয়। এখন ভাই যেটা বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের মতো ক্ষমতায় চলে যাইতে চায়, ওখানে একটা তফাৎ আছে। 5 আগস্ট বা 5 আগস্টের পরে বিএনপি কিন্তু একবারও বলে নাই যে নির্বাচন দরকার নাই। আওয়ামী লীগ যেরকম রাতের বেলায় কি কাজ যেন একটা করছে, দিনের ভোটটা রাতে করে ফেলছে, আমরা যেহেতু এখন আছি, আওয়ামী লীগ নাই, ক্ষমতাটা আমাদেরকে দিয়ে দিলে হয়, তারা ওই লাইনে যায় নাই। অথবা বলে নাই যে আওয়ামী লীগ তো 154 ভোটেই বিনা ভোটে পাশ করে ফেলছে আসনে, তাহলে আমাদেরকে এখন 101 আসনে নির্বাচন দেন, বাকি ওই আকন বয়সে অন্য অন্যদেরকে 1-2টা করে দিয়ে দেন। তারা ওই লাইনেও যায় নাই। তারেক রহমান সাহেব আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা বক্তৃতায় যতবার বলছেন নির্বাচন, তার চেয়ে বেশি করে বলছেন ভোট চাই, ভোট দিন, প্রয়োজনে আমাকে দিবেন না, তবুও ভোট দিন। অর্থাৎ ভোটের একটা সংস্কৃতি তিনি অন্তঃপ্রাণে চাচ্ছেন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাচ্ছেন। আওয়ামী লীগের সাথে কিন্তু বিএনপির এই একটা মোটা দাগের তফাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো আবার আকন ভাইদের পার্টি জামাতে ইসলাম বা আরো ছোটখাটো যারা আছে, বিএনপিকে যে হারে তারা টোকা দিচ্ছেন, খোঁচা দিচ্ছেন, চটাচ্ছেন, বিএনপি খুব সাবধানে কিন্তু পা ফেলছে। ইদানিং তারা হয়তো বা রপ্ত করেছে
যে সামনের দিনগুলো বড়ই কঠিন। বিএনপিকে যে শুধু একটা রুল নম্বরে ফেলে দেয়া হচ্ছে, কারণ ঐকমত্য কমিশনে যে বৈঠকগুলো হয়েছে আমরা নিয়মিত দেখেছি যে মাঝে মধ্যে বিএনপির যিনি প্রতিনিধি তিনি কথা বলারও সুযোগ পান নাই ঠিকভাবে। এখন ভাইরা যথেষ্ট কথা বলেছেন, দাপটের সাথে বলেছেন। জামাতের তো একজনে কথা বললে হয় না, ওনাদের 2-3 জনও লাগে মাঝে মধ্যে, দফায় দফায় বলেন। কখনো কখনো এনসিপি কিন্তু 1 নম্বরে দাঁড়িয়ে যায়, যে রুল নম্বর তাদের 1। বিএনপির সালাউদ্দিন সাহেব একদিন বেদনার চোটে বলেও ফেলছেন যে বিএনপির কি রুল নম্বর 5-6 নাকি। মানে বিএনপি সুযোগ পাচ্ছে না আপনি বলতে চাচ্ছেন? ওই সময়ে পায় এখন বিএনপি ধৈর্য ধরছেন, মানে যথেষ্ট ধৈর্যের পরিচয় নির্বাচনের পরে দিচ্ছে। যেভাবে চটানো হচ্ছে, যেভাবে খেপানো হচ্ছে, বিএনপির প্রতিক্রিয়া কিন্তু ওই আলোকে হচ্ছে না, সইছে, চুপ করে থাকছে বা অবজার্ভ করছে। তারপরেও খেই বলতে একটা কথা আছে, খেই হারানো। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে যে খেই হারায় ফেলা। সাম্প্রতিক সময়ে গত 3-4 দিন এটা আমরা খেয়াল করছি, এটা শীতের কারণে হোক আর গরমের কারণে হোক আর আবহাওয়ার কারণে হোক, যখন ক্যামেরা অন হয়, লাইট জ্বলে, খেই থাকে না অনেকের। কি জানি একটা বলতে গিয়ে কি বলে ফেলে, ওই যে পুরান ডাকে বলে কি কইতে গিয়ে কি খাইয়া ফেলাই। অর্থাৎ তারা কি বলতে গিয়ে যে কি বলে ফেলেন এক একজন এক একটা। সেটা আমাদের আলেমদের মধ্যেও দেখেন, ওয়াজ মাহফিলে শুরু হয়ে গেছে, এক আলেম হয়তো একটা বলতে চান, মুখ দিয়ে বলে ফেলেন আরেকটা। বাউল যারা খুব সুরে গান তারাও এক গান গাইতে গিয়ে এক গানের সাথে আরেকটা লাগান, আল্লাহ খোদাও টেনে নিয়ে এসে কি যেন একটা বলেন। রাজনীতিবিদদের মধ্যে কিন্তু এটা আমরা গত 2-3 দিন দেখছি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলেন, পরক্ষণে একটা বিবৃতি দেন, দুঃখ প্রকাশ করেন। সর্বশেষ জামাত ইসলামের শাহজাহান চৌধুরী সাহেব দেখেছেন যে পুলিশকে আমাদের সামনে সামনে হাঁটতে হবে, বলতে হবে, আমাদের কথা শুনতে হবে, উঠা বসা করতে হবে, আমাদের গণভোট নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হবে, এই কথা। অর্থাৎ হয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে জেনোসাইড, উঠতে হবে, বসতে হবে, আঙ্গুল বাঁকা করতে হবে, ঘি খেতে হবে, এই ধরনের শব্দগুলো তারা বাছাই করছেন। বিএনপিকে বিএনপি এখন নরম শুনেছে, কিন্তু আগে তো সেটা ছিল না। কিছুদিন আগেও তো একজন বলছেন যে পুরো দেশ ভাষায় দিয়ে দেবে, কি যেন বঙ্গোপসাগরে ভাষায় দেওয়ার কথা। ওই ভদ্রলোক নমিনেশনও পাননি। তো অর্থাৎ ওই যে খেই কেউ আগের থেকে হারাচ্ছেন, কেউ গত কয়েকদিন থেকে একটু বেশি হারাচ্ছেন। তো এটা হয়তো আমি মনে করব যে প্রত্যেকের উপলব্ধির বিষয় আছে, যে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি। বিএনপির নেতাদের ভাববার বিষয় আছে যে আজকে যে খুব খিচুনি দিয়ে কথা বলেন, আওয়ামী লীগ যদি এখনো ক্ষমতায় থাকতো হয়তো জিয়াউর রহমানের কবরটাও এখানে থাকতো না। আর যিনি খিচুনি দেন তিনি হয়তো জেলেও থাকতেন কিনা, নাকি দেশান্তরে থাকতেন, বা যদি বেশি আশাবাদী হতেন 2029 সালের নির্বাচন পর্যন্ত বাঁচবেন কিনা, বাঁচলে কি দশায় থাকবেন, ওই অপেক্ষায় থাকতে হতো। ধন্যবাদ। ওটা ভাববার বিষয় আছে। এখন তারা কিন্তু চমৎকার বক্তব্য রাখছেন, টক শোতে যাচ্ছেন। যদি আওয়ামী লীগ এখনো ক্ষমতায় থাকতো ওনাদের বা কি অবস্থা হতো। জি আশরাফ আলী, এখন যদি এই কথাটার যদি জবাব দেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, আপনারা এখন যে বক্তব্য, রাজপথ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চাচ্ছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই সুযোগ আপনারা পেতেন কিনা? নির্বাচনের কথা তো বলতেই পারতেন না, সেটা 29 সালে বলতে হতো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি হইতো এটা তো হারে উপলব্ধি করছে বিএনপি। আপনারা সুখে ছিলেন না? আমরাও তো না, আমারও তো হাজার হাজার লোক গ্রেপ্তার করছে। আমাদের ছাত্র কেন্দ্রীয় সভাপতিকে পা উপরে দিকে টানাই তাকে নির্মমভাবে নির্যাতন করছে। কাজে এটা তো আমরা বুঝি যে ফ্যাসিস্ট ক্ষমতা থাকলে কেউ কোনো শান্তি নাই, ফ্যাসিস্ট যারাই হবে, ফ্যাসিজম এটা নাই। বিএনপির আমলে কিন্তু আমাদের পীর সাহেব, এই বর্তমান যে পীর সাহেব, তখন উনি পীর সাহেব ছিলেন না, উনি মরহুম হুজুরের ছেলে ছিলেন, এবং তার ভাই ফজল করিম, এই দুজন কিন্তু জেলে গেছিলো বিএনপির আমলে। এই বিএনপির আমলে কিন্তু ওনারা জেলে গেছিলো, এবং সেখানে জেল ছিল স্থানীয় একটা লোকের পকেট থেকে 5,000 টাকা ওনারা ছিনতাই করছে। এখন যদি বিএনপি ক্ষমতা আসে তাও কি মানে আশঙ্কা করেন? না, এটা ফ্যাসিজমের একটা যে কতটুকু একটু দায়িত্ব জ্ঞানহীন হলে, হ্যাঁ, নির্লজ্জ হলে এরকম একটা মামলা করতে 5,000 টাকা পকেট থেকে ছিনতাই করছে। অথচ পীর সাহেব তখন ওই যে স্পটের কথা বলছে তা থেকে প্রায় 10 মাইল দূরে আসছিলেন। মিথ্যা মামলা। আমরা সেই মামলাকে আমরা জজকোর্ট থেকে আমরা পাইলাম, হ্যাঁ, ওটার রিলিফ পাইলাম। ওনারা হাইকোর্ট করলেন, হাইকোর্টে আমাদের কী দিল, ওনারা এখান থেকে ওনাদের লোকজন নিয়ে আবার সেই জজকোর্টের আইনটাকে আবার ওনারা বাতিল করিয়া জেল বহাল রাখলেন। আমরা সুপ্রিম কোর্ট করলাম, এটাও তোক্কা করলো না যে জেলে ঢুকাইলে তারা কিন্তু এরাই তো যারা বিশ্বের মধ্যে একজন লোককে যে লক্ষ লক্ষ চোর ডাকায় গুন্ডা পান্ডা সন্ডাকে এরা সোনার মানুষে পরিণত করে, সেই তাকে দুইজনকে জেলে দিলে একটা মিথ্যা মামলা দিয়া এককালে ছেড়ে 5,000 টাকা
এই এইলো মিথ্যার মূলই। তো এইটা আমরা মনে করি যে ওই যে গানটা আমাদের 8 সালে রচনা করে গেছে, আমরা মনে করি যে এই ক্ষমতার জন্য এরা এখনো কোনো খারাপ কাজ নাই, এখনো কোনো অপকর্ম নাই, তারা করতে পারে না, যেটা ওইটা করছে। সেই কারণে আপনারা বিএনপির সাথে যাচ্ছেন না। বিএনপির সাথে কোনো না, বিএনপির সাথে না, এখানে ফেসিজম, যেটা ফেসিস্ট, মানে বিএনপি আপনি ফেসিস্ট বলছেন। বারবার ফেসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। ফেসিস্ট হয়েছে, ফেসিবাদ হয় নাই। না, আমার প্রশ্ন হচ্ছে বিএনপি কে আপনি ফেসিস্ট বলছেন? ফেসিস্ট তারা তার ক্ষমতা নামবে কেন? তারা যদি ফেসিজম, ওই যে বললেন, ভাই বললেন যে ওই যে মাগুরা উপনির্বাচন, এটা কি করছেন তারা? এটা কি, এটা ভালো করছেন তারা? কাজে এই জন্যে আমরা মনে করি ফেসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত এই দেশের মানুষ কখনো তার ভোটাধিকার ফিরে পাবে না, মানুষ তার অধিকার পাবে না, দুর্নীতি সন্ত্রাসের দেশ পাবে না। কাজে এই জন্য আমরা মনে করি আমাদের আন্দোলন, আজকে আমরা বলছি, বিএনপিকে বলছি, এক কাতারে আসেন, আমরা হাত জাগাইয়ে ওয়াদা করি যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতিবাজদের আর আশ্রয় প্রশ্রয় দলে দেব না, এবং ভোট ডাকাতি করব না। এই কথাটা আসেন, আমরা একসাথে হাত জাগিয়ে জাতির সামনে ওয়াদা করি। কিন্তু এটা তো এখন তারা মানতেছে না। এটা আজকে যদি আমরা সবাই একদল হই যে ভোট ডাকাতি কেউ করতে পারবে না। আরেকটা ভাই কথা বলেছেন, আর্মিরা সহযোগিতা করবেন। আর্মিরা সহযোগিতা করছে না কখনো। এই যে আপনার 2008-এর যে নির্বাচনটা, আওয়ামী লীগ সহযোগিতা করে কী করলেন? আওয়ামী লীগ কী করলেন? বিএনপি হাতে, এই আওয়ামী লীগ হাতে ক্ষমতা দিয়ে দিলেন। বিএনপি এই যে আর্মিরা ভোট কেন্দ্রে কী করেন? স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করেন তারা, কিচ্ছু না। এখান থেকে চলে যায়, আবার ভোট ডাকাতি শুরু হয়, ওখানে চলে আসে, ওখানে আবার ভোট ডাকাতি করে। এই জন্য আমরা একটু যোগ করবো, সামান্য একটা মিনিট। একটা বিষয় পরিষ্কার করার বিষয় আছে। গত সরকার সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই রাখে নাই, সংজ্ঞাটাই পাল্টে ফেলছিল। না, তার স্ট্রাইকিং ফোর্স শেষ স্ট্রাইকিং ফোর্স হচ্ছে আদর করে ইংরেজিতে কয়, অর্থ হলো যে দূরে খাড়াইয়া থাকেন, এটার বাংলা অর্থ হইলো ওইটা। তাদেরকে দূরে দাঁড় করাইয়া রাখছে, তারা কোনো ফাংশন করতে পারে নাই। এবার আরপিওতে কিন্তু বলা হয়েছে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর শুধু অন্তর্ভুক্তই থাকবে না, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে। যে কারণে একটা উচ্চাশা মানুষের মধ্যে আছে যে সেনাবাহিনীর একটা তত্ত্বাবধান থাকবে স্ট্রংলি। সেই ক্ষেত্রে 91 যেটা আমরা বলি যে 91-তে তুলনামূলক সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেখানে আর্মির একটা বিশাল রোল ছিল। আমরা জায়গাটা ওই জায়গাতেই আমরা সেনাপ্রধানের একটা বক্তব্যকে সমর্থন করি। আমরা উনি বলছেন 8 বিভাগে 8 দিন নির্বাচন হবে এবং সেনাবাহিনী সেইখানে মোতায়েন থাকবে, কেন্দ্রে, ভোট কেন্দ্রে থাকবে, তার শুধু স্ট্রাইকিং ফোর্স হিসাবে না। এবং বিমান বাহিনীতে হেলিকপ্টার দিয়ে টহল দেবেন, বিজিবি থাকবে। এটা একটা ভালো লক্ষণ। কিন্তু এটা এছাড়া ভালো প্রস্তাব ছিল। এই প্রস্তাবটা কিন্তু আমরা একমত পোষণ করি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। আর যেটা হলো যে আমরা সবাই ওয়াদা করি, আমরা যদি সব দল যদি ওয়াদা করি যে ভোট ডাকাতি হবে না, ভোট জাল ভোট হবে না, দিনে ভোট রাতে হবে না, তাহলে কিন্তু এই ভোটটা কেউ করতে পারে না। আমরাই তো কেন্দ্রে থাকবো। বিএনপি, জামাত, আমরা এই দলগুলোর যদি নেতারা ওখানে কেন্দ্রে থাকে, এই ভোট ডাকাতি করতে পারবে না। এখন আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি ভোট ডাকাতি করুক আর যাই করুক, কিন্তু আপনি যাদের সাথে আছে, আপনারা যাদের সাথে এখন নির্বাচনের সমঝোতা যেটা করছেন, সে জামায়াত তো বিএনপির সাথে একসাথে নির্বাচন করেছেন, জোটে নির্বাচন করেছেন, মন্ত্রী হয়েছেন। তাহলে তারা কি না বুঝে করেছিলেন বিএনপির সাথে? তারা কি করছে না করছে সেই জোটের সাথে কিন্তু আপনারা আছেন। ওই জোটমোট কি করছে না করছে জামাত, এইটা আমাদের আলোচ্য বিষয় না। তারা কি করছে? তারা আওয়ামী লীগের সাথেও জোট করছে। জি, এই জামাত তো আওয়ামী লীগের সাথে জোট করছে। পাকিস্তান আবার ডাক এবং কপ করছে। ডাক এবং কপ যারা পর্যন্ত কম্বাইন অপোজিশন পার্টি, তাতে জামাত ইসলাম, নিজাম ইসলাম, আওয়ামী লীগ সব ছিল। তাকে যে ডাক কপ তারা করছে আওয়ামী লীগের সাথে, তারা পলিটিক্যাল ভাব। এখন বর্তমান যেটা হলো যে এই যে জীবন দিল, রক্ত দিল মানুষ, এই রক্তের সাথে কেউ গাদ্দারি করতে না পারে। আমার প্রশ্ন আসলে এখন আমি আপনাকে বোঝাতে পারিনি। আপনি যে বিএনপিকে দোষারোপ করছেন, সেই বিএনপির সময় জামায়াতও সাথে সাথে জোট করেছে, এখন করছেন না। বিএনপি দোষারোপ না তো, বিএনপি যে কাজগুলো করছে, এই কাজগুলোকে তুলে ধরা মানে তো দোষারোপ। কিন্তু তারা যে কাজ করছেন, আমি একটা কথা বলছি, এই আপনারাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের একেবারে চিরশত্রু ছিলেন, কিন্তু এখন আপনারা তাদের সাথে চিরশত্রু মানে এটা তো থাকতে পারে, কিন্তু নির্বাচনী সমঝোতাতে তো আপনারা এক হয়েছেন। ভবিষ্যতে আমরা এটা আশা করব কিনা যে আপনারা ভবিষ্যতে বিএনপির সাথে জোট করবেন? না, এইটা আশা করার কোনো কারণ, যদি বিএনপি তার চরিত্র না পাল্টায়। বিএনপি এখনো যে এই জাতগুলো হত্যাকাণ্ড করলো, তারা নিজেরা ওই প্রার্থীকে গুলি করলো, তার সাথে একটা শীর্ষ সন্ত্রাসী মারা গেল, এই সন্ত্রাস মুক্ত, তারপরে কি কয় এটাকে, সন্ত্রাসী মুক্ত একটা এবং দুর্নীতি মুক্ত, এই কথাটা তারা ফিরিয়ে না আসে, ওয়াদা না করে, বিশেষ করে তারেক জিয়া সাহেব যদি এই ব্যাপারে পরিষ্কার সত্য কথা না বলে, এই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, এইগুলা যদি তারা বন্ধ করতে না পারে, বিএনপির সাথে কোশ্চেন কালেও আমাদের কোনো জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই, হবেও নাই। ধন্যবাদ। আপনার আসবো হয়তো।
আবার যারা মুস্তফা কামাল, আপনিও গণমাধ্যম সংস্কার বিষয় নিয়ে একটা কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থার কারণে রাজনৈতিক পরিবেশে সমালোচনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মনে করেন তিনি। তো সাংবাদিকদের দিয়ে আঙ্গুল তুলেছেন, কিন্তু আপনার এটাও মনে পড়ে কিনা এই 5 আগস্টের পরে আমার দেশের এক সাংবাদিক গুলশানে গিয়ে, বিএনপি চেয়ারপারসনের গুলশানে গিয়ে যা ছাত্রদল বা ছাত্রদলের ছেলেদের হাতে আহত হলেন বা নির্যাতনের শিকার হলেন, তাহলে সাংবাদিকরা কি করবেন আসলে? ভালো কিছু তারা বলছেন, আমার দেশের মাহমুদুর রহমান বলেছেন যে আসলে তারা মনে করছে বিএনপির বিপক্ষে আমার দেশ পত্রিকা, সেই কারণে হয়তো আমার সাংবাদিকের উপর তারা হামলা করেছে। এটা হচ্ছে বিষয়টা। প্রথমত বিএনপি মহাসচিব যেটা বলেছেন সেটা তার একটা উপলব্ধি, আর উপলব্ধি মন গড়া উপলব্ধি নয়, তিনি প্রতিদিনে দেখছেন। তিনি যেমন বলছেন সাংবাদিকরা তাদের পকেটে ঢুকে যাচ্ছে, এখানে আমার কথা আছে, ওনারাও পকেটে ঢুকিয়ে নিচ্ছেন, কম নিচ্ছেন না। আপনি আমি যারা গণমাধ্যমে কাজ করি, তো আমরা যখন গণ এবং মাধ্যম খুব দামি শব্দ, কিন্তু গণমাধ্যমে যখন কাজ করি আমরাও তো একটা পেশাজীবী। তো আমরা কোন দুঃখে কেউ আওয়ামী লীগ হতে যাব, কেউ বিএনপি হতে যাব। গত আওয়ামী লীগ আমলেও আমি একাধিক জায়গায় বলেছি যে শেখ হাসিনা অথবা ওবায়দুল কাদের অথবা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃবৃন্দ কি বলেছিল আমাদেরকে যে তোমরা দলে দলে কাতারে কাতারে আসো, আওয়ামী লীগে সামিল হও? আনুষ্ঠানিক বলেননি। আমাদের কিছু লোক ঠিকই ওই কাজটা করেছেন যথারীতি। এটাকে আমরা নির্লজ্জতা বলি। জি, ভ্যায়াপনা রীতিমতো, বেলাজ বেশরম বলতে পারেন আপনি। সেটা মোটেই জরুরি ছিল না। আবার দেখেন ওই তাপে ওই চাপে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক এখন কারাগারে, কয়েকজন দেশান্তরী, কয়েকজন অনেকটা ফেরারির মতো ঘোরেন। অর্থাৎ নিজেদের কৃতকর্মটা খুব একটা ভালো হয়নি। এই সমান্তরালে আরও কথা আছে, তাদেরকেও বিচারের আওতায় নেওয়া হয়েছে কাউকে। কিন্তু কি বিচার? হত্যা মামলা। এখানে আরেক গোলমাল। এই সাংবাদিকরা কি আসলে কাউকে হত্যার কাজে জড়িত ছিলেন? মোটেই না। আমি নাম কারো উল্লেখ নাই করলাম। অর্থাৎ আপনি হত্যা মামলাগুলোকেও হালকা করে ফেললেন। কিন্তু যদি এমনটা হয়ে থাকে যে হত্যা মামলা না দিলে তাড়াতাড়ি ধরা যায় না, ওগুলো খোড়া যুক্তি। এই সাংবাদিকদেরকেও তো নৈতিকতার প্রশ্নে বিচার হতে পারতো, বা অন্য কোনো অপরাধ থাকলে বিচার হতে পারতো, কিন্তু আপনি দিয়ে দিলেন হত্যা মামলা। সুন্দর হলো না বিষয়টা? এখন আবার আপনিও চেনেন, আমিও চিনি, যেই লোকগুলো গত 15-16 বছর দিব্যি সমানে জয় বাংলার গীত গাইছে, যারে তারে শিবির বানাইছে, জামাত বানাইছে, সমানে বানাইছে, কিন্তু বিএনপি, শিবির, জামাত, মাঝে মধ্যে জঙ্গিও বানিয়ে দিচ্ছে। তাদের অনেকে কিন্তু এই আমলে আবার জাতীয়তাবাদী সৈনিক হয়ে গেছে, বিশাল সৈনিক। তার মানে ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎটাও আমরা একটা অন্ধকারের দিকে নিজেরা নিজেদেরকে কিন্তু নিয়ে নিচ্ছি। সেই ক্ষেত্রে বিএনপি মহাসচিব একটা কাজের কাজ করেছেন, যদিও আংশিক বলে থাকেন। অন্তত ওনার এই বক্তব্য থেকে উপলব্ধির বিষয় আছে যে আমরা যদি প্রকৃত অর্থে গণমাধ্যম কর্মী না হই, যদি আমরা কারো পকেটে ঢুকি বা ঢোকার চেষ্টা করি, ভবিষ্যতে হয়তো বা এই পরিণতি আমাদের হতে পারে। তো আমার আপনার তো অবশ্যই কামনা থাকবে যে আমরা শুধু কাজে থাকতে চাই, পেশাদারিত্বের থাকতে চাই। আপনারাও আমাদেরকে পকেটে নিয়েন না, আমরাও যেন কারো পকেটে না উঠি। সময় দৃষ্টি আমরা যেন কারো মাথায়ও না উঠি, সময় দৃষ্টি যেন আবার কারো পায়েও না পড়ি। তো একটা 24 কিন্তু একটা সুযোগ এনে দিয়েছে ভাই, যে যেভাবেই নেন। প্রত্যেককে যার যার পেশায় বলেন, দলে বলেন, সমাজে বলেন, নিজস্ব আইডেন্টিটি করার এক সুযোগ কিন্তু 24 এনে দিয়েছে। এখন আমরা যদি এই সুযোগ না নেই, এই চর্চায় যদি আমরা অভ্যস্ত না হই, গোটাটা আমাদের নিজেদের ব্যর্থতা। ধন্যবাদ অসংখ্য। দর্শক, আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনার বিষয় ছিল নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি। আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়েও, সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনায় যারা ছিলেন: আশরাফ আলী আকুন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলোচনায় ছিলেন মোস্তফা কামাল, ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আমাদের আজকের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল একই দিনে এই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণও জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।